অর্থাৎ ইউনুসেক তো থাপ্পড় দিছে জুতা দিয়া হয়ে যাবে, তো জান্নাতের টিকিট আছে না তাদের কাছে না। কিন্তু যেমন ধরেন আমরা অন্যদের রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের দেখেছি, কিন্তু যেমন ধরেন এখন মুক্তিযোদ্ধাও তো জামাতের অংশ হয়েছে, জামাত দলে যোগ দিয়েছে মুক্তিযোদ্ধা, বিখ্যাত। তাই না, একজন এক মুক্তিযোদ্ধার সমাবেশ ডাকছে, সেখানে দেখি শিবিরের সাবেক প্রেসিডেন্ট আছে, আমি যাইনি। না ওইটা ধরেন হয়েছে, বা ধরেন এলডিপি ও জয়েন করেছেন, মানে অলি আহমেদের মতো লোক। সে তো আপনার পছন্দ মাথায় পছন্দ ধরে মাছের। কিন্তু সুশীল সমাজে যারা প্রগতিশীল আন্দোলনের মানে সক্রিয় যারা ছিলেন, তারা যখন এই আন্দোলন, এরা হচ্ছে সমাজে, আমাদের দেশে কোনো সুশীল সমাজ গড়ে ওঠে নাই, সব পলিটিক্যাল বলয়ের দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য আপনি দেখেন যাই বলেন হয় ব্যক্তিগত সুবিধার জন্য গেছে। হ্যাঁ, আপনার ধরেন গুপ্ত জামাত তো আছেই, গুপ্ত জামাত তো আপনি চিনবেন না, অনেকেই আছে আমরা চিনি না। গুপ্ত জামাত যে বিএনপি করে সে আরও বেশি বিএনপির অ্যাক্টিভিস্ট, কড়া অ্যাক্টিভিস্ট জামাতেও থাকে। আপনি ধরেন ইব্রাহিম সাহেব, মেজর আক্তার, তারা গেছে, তাদের মগজ পচে গেছে, তারা আর কিছু নাই, তারা সুবিধার জন্য গেছে। ওইখানে যদি অলি আহমেদ না যাইতো, ওইটাতে জয়েন না করতো, তার ছেলে তো নির্বাচন করতে পারতো না। আক্তার হোসেন 5 বার, মেজর আক্তার তো 5 বার বহিষ্কার হয়েছে বিএনপির থেকে। এটা তো উন্মাদ, পাগল হয়ে গেছে। তো পাগল কি না করে, কি না খায় বলেন? তো সুতরাং আমি বলবো যে যারা এইটা করতেছে এখন তারা আত্মপ্রকাশ করতেছে, অথবা আপনার জামাতকে আমি সার্বজনীন রাজনৈতিক দল মনে করি না। জামাত একটা এনজিও টাইপের রাজনৈতিক দল। আপনি দেখেন তাদের অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে শুধু জামাতের সদস্য ছাড়া কেউ চাকরি পায় না। তার মানে জামাত যদি ক্ষমতায় যায় কোনো দিন, তাহলে শুধু জামাতের লোকই উপকৃত হবে। এই জন্য আমি এটাকে সারা বাংলাদেশে 18 কোটি লোকের জনগণের রাজনৈতিক দল মনে করি না। এখন তারা কিন্তু সব দলের মধ্যে আপনার গুপ্ত জামাত, এটা তাদের স্ট্র্যাটেজি। গুপ্ত জামাত কিন্তু রাখে, তারা গুপ্ত জামাত অনন্তকাল থাকছে, ওইখানেই থাকে। আমি তো দেখি যে এই সরকারের ভিতরে তো আশেপাশে গুপ্ত জামাত দুর্নীতিবাজ ঢুকে পড়ছে, আমি দেখতে পাই, আমি চিনি, অনেকে চিনি। এখন ওনারা কেন রাখেন বা কেন ওটা সার্ভে করেন না, আমি তো বলি যে একটা মধ্যপন্থা দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল, এখানে সবাই ঢুকতে পারে। সুতরাং এই দলকে একটা সাচ্চা মধ্যপন্থী এবং জাতীয়তাবাদী দল করতে হলে এই গুপ্ত জামাত বের করতে হবে। আর যে দল গুপ্ত রাজনীতি করে তার তো গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। কারণ তাহলে তো ওই যে নাথান বোম আছে না, চিটাগাংয়ের একটা অংশের স্বাধীনতা চায়, সে শোনা গেছে তার ওয়াইফ নিয়ে মিজোরামে আছে আশ্রয় নিয়ে, তো তাহলে তাকেও অন করে দেন। আনসারুল্লাহ বাংলা টিম, জেএনবি, এদেরকেও ছেড়ে দেন, গুপ্ত রাজনীতি করে তারা, সমস্যা কি? নকশাল। কিন্তু ধরেন যে এটা আপনার এই বক্তব্যের সাথে একটা জিনিস যুক্ত করে দিই, যেটা আমরা আগেও আলাপে রেখেছিলাম, সেটা হচ্ছে যে যেমন ধরেন যতগুলো অধ্যাদেশকে গ্রহণ করেছে 113টার মধ্যে, তার ভিতরে একটা অধ্যাদেশ এমন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, মানে একটা অরাজনৈতিক মানে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশটা করেছে রাজনৈতিক দলের ক্ষেত্রে, আসলে এইটা কি শেষ পর্যন্ত সকল দলের জন্যই একসময় বুমেরাং হয়ে উঠবে কিনা? এটা আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের আপনার কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল, সেটা একটা অধ্যাদেশের মাধ্যমে। তো এখন ওই অধ্যাদেশ আছে 133টা অধ্যাদেশ আপনার তো জারি করছে ইউনুস। যদিও রাষ্ট্রপতি বলেছে, আমার সাথে দেখা হয়েছে রাষ্ট্রপতির, আমার সাথে কথা হয়েছে, অনেক ডকুমেন্ট দেখাইছে, আমি সেগুলো বলবো না, কারণ সে আমার এলাকার লোক, আমাকে চেনে, আগেই চেনে, পরিচিত, দেখাইছে। তো এই জন্য আপনি কি রাষ্ট্রপতির পক্ষে কথা বলছেন? না, পক্ষ না, রাষ্ট্রপতি মানে না মানেন, যতক্ষণ রাষ্ট্রপতি আছে তাকে মেনেই রাষ্ট্র চালাইতে হবে। এবং রাষ্ট্রপতি, এই যে শাহাবুদ্দিন সাহেব যখন ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছিল, পরে তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছে, সে বলছে রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত করা ছাড়া কোনো ক্ষমতা নেই। সে তো রাষ্ট্রপতি তো আপনার প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয় আর প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়, এছাড়া তো আর কিছু করার নাই। তাও ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রী নির্দেশই করে, পরামর্শই করে। কিন্তু ধরেন যে এই যে পার্টিকুলার একটা অধ্যাদেশ, যে অধ্যাদেশটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, এটা হচ্ছে, আমি এটার পুরোপুরি বিরুদ্ধে। মানে এটা আমি বরাবরই বলছি যে কোনো রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, বা নিষিদ্ধের কোনো আইনও করতে পারে না। কারণ আপনি দেখেন আমাদের দেশে
আমরা ওইরকম রাজনীতি দেখেন। এই সদ্য নেপালের নির্বাচন হয়ে গেল, সেখানে প্রধান বিচারপতি সাবেক তিনি প্রধানমন্ত্রী হলেন, এসেই ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিলেন এবং সেখানে নির্বাচন বলে দিল, ডেট দিয়ে 6 মাস পরে অত তারিখে নির্বাচন হবে। সব আমার কাছে আছে, নির্বাচন আছে। তার সংক্ষেপ নাম হচ্ছে কার্কি, প্রধানমন্ত্রী যিনি হলেন। এসে প্রথম শব্দ উচ্চারণ করছে, আমরা বাংলাদেশ হতে চাই না। অর্থাৎ ইউনিসেফ তো থাপ্পড় দিছে জুতা দিয়া, বলেন আপনি একথা বলে, আমরা বাংলাদেশ হতে চাই না। সাথে সাথে তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে এবং সে নির্বাচনের ডেট ঘোষণা করছে। এখন ধরেন আপনি যদি এই যদি গণ আন্দোলনের মধ্যে থেকে যে দলকে ফেলে দিয়েছে তারাও নির্বাচন করেছে এবং তাদের প্রধানও না, সে হেরেছে, প্রধান করছে এবং বালেন্দ্র যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার সাথে ইলেকশন করছেন এবং তিনি বিপুল ভোটে হেরে গেছেন। এবং এই তরুণরা, যাদেরকে জেএনজি বলে, তরুণরা এই বালেন্দ্র দলকে, ছোট্ট একটা দল ছিল, তারা সমর্থন দিচ্ছে এবং সব ঢেউ তুলে ভোট দিয়ে দিচ্ছে। 35 বছর বয়সে একজন, অবশ্য কাঠমান্ডুর সে ছিল, মেয়র ছিল, পৌরসভার মেয়র ছিল, সে তো র্যাপার ছিল, গান গাইতো। ওই তখন আন্দোলন হয়েছে, তাদের পক্ষে গান গাইতো, সে ইঞ্জিনিয়ার, সে তো 35 বছর বয়স, সে তো প্রধানমন্ত্রী হয়ে গেছে। তা আপনার এই ইউনুস হেঁটে যেতে, তার উপদেষ্টা হেঁটে গেতে কয় 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। অর্থাৎ সে এই সরকারি তো ছাড়তে চায় নাই। দেশটা যখন আউল হয়ে গেছে, সে কিছু নিয়ন্ত্রণ করতে পারে নাই, তখন সে এটা ওই ঐক্যমত কমিশনের নামে জনগণের ঘাড়ে চাপাই দিয়ে চলে গেছে, ভেঙে গেছে। আপনি যদি 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, আওয়ামী লীগ নিয়ে এত মাথা ব্যথা ফেসিবেশ, সে তাই ইয়ের মতো হইতো। তখন তো আওয়ামী লীগ না, যেমন ধরেন এই সরকারও যে আছে, মানে আমাদের যে রাজনৈতিক এই সরকার এখন যেটা করবে, এই সরকার এটা একটা কালো আইন হবে। কারণ আপনি আইন এখন যেটা সংসদীয় আকারে হাজির হচ্ছে, এই অধ্যাদেশ, সেটাতে আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নাম থাকবে না, সব দলের জন্য প্রযোজ্য হবে। তার মানে একটা কালো আইন, আপনার পছন্দ হবে না, একটা কিছু ফেকড়ায় ফেলায়া তাকে নিষিদ্ধ করে দিবেন। সুতরাং এটা তো কোনো শহীদ খান, আপনি আপনার মতামতকে এই বিষয়টা নিয়ে দেখেন, মানে যে কোনো আইন, সেটা যদি মৌলিক মানবাধিকার পরিপন্থী হয়, সংবিধান পরিপন্থী হয়, গণতন্ত্রের পরিপন্থী হয়, সেটা তো ভালো আইন হবে না। কালো আইন বলেন, জঙ্গলি আইন বলেন, যে নামেই ডাকেন তাকে, তারপরে তো আইন পাস হয়ে যেতে পারে, যেহেতু সংসদে মেজরিটি আছে এবং অন্যান্য সাপোর্ট থাকতে পারে। দেখা যাবে যে সংসদে 300 জনই হয়তো সাপোর্ট করেছেন, হতে পারে একেবারে একজনও পাওয়া যাবে না। অধ্যাদেশগুলো সরকারি দল, বিরোধী দল একই রকম ভাবে গ্রহণ করেছে, সেই জন্য বলছি 300 জনই সাপোর্ট করে দিতে পারে, মানে ফুল পার্লামেন্ট সাপোর্ট করে দিতে পারে, কোনো রকম একেবারে ছাড়া, প্রতিবাদ ছাড়া বা কোনো রকমের মন্তব্য ছাড়াই হয়ে যেতে পারে। কিন্তু কালো আইন, জঙ্গলি আইন, এটা আখেরে ভালো ফল দেয় না। ধরেন আমরা একটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল 1974, এইটার তো এখনো আছে, এখনো আছে। কেন বলি এই ঘটনাটা একটু শুনে নেন। 74-এ যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটা কে করলেন? এটা শেখ মুজিবুর রহমান করলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট করলেন, উনি ভাবলেন যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এরকম একটা শক্তিশালী আইন দরকার, তা সেইভাবেই তো তারা করেছেন। বাট এটা ছিল একটা জঙ্গলি আইন, এবং সেই জঙ্গলি আইনে সবচেয়ে বেশি সাফার কে করছে জানেন? 1975-এর পরে জেলখানে গেছে, তার 100 জনের মধ্যে 80-90 জন ছিল আপনার আওয়ামী লীগের লোক। এবং কোন আইনে? ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেল খাটতে হয়েছে, স্পেশাল পাওয়ার অ্যাক্টে ঢুকছে। এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারও একবার স্পেশাল পাওয়ার অ্যাক্ট ব্যবহার করেছিল একজন নারীর বিরুদ্ধে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্টের জন্য, মানে শেখ মুজিবের যে 101টা দোষ ত্রুটি, ওনার বিরুদ্ধে যত কথা বলি, তার মধ্যে এই স্পেশাল পাওয়ার অ্যাক্টও ছিল কিন্তু। তো এই যে 75 সালের পরে এখন 50 বছর পার হয়ে গেছে, কেউ স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করেনি, কারণ আইনটা খুব মজার এবং এটা ব্যবহার করতে সুবিধা। এটা যে আইন যারা প্রয়োগ করে তাদের জন্য সুবিধা। তো এরকম যে কালো আইন করবেন, যে এই আইনটা করেন আপনি, মানে আমাদের বাংলা একটা কথা আছে, যে অন্যের জন্য কবর খুঁড়ে সে নিজে ওই কবরের মধ্যে পড়ে। তো এরকম ডিজিটাল সিকিউরিটি আইন, সন্ত্রাস দমন আইন কে করছে?
শেখ হাসিনার গভর্নমেন্ট করছে। এখন সন্ত্রাস দমন আইনে সমস্ত আওয়ামী লীগ নেতারা এবং যারে পারে, এই যে আলমগীরকে গ্রেফতার করছে, মানে যাকেই গ্রেফতার করে, কোনো কিছু না পাইলে সন্ত্রাস দমন আইন। এই আইনটা কে করছে? এটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার করছে। ডিজিটাল সিকিউরিটি আইন কে করছিল? কর্তৃত্ববাদী সরকার করে গেছিল। কিন্তু আপনি যদি দেশে গণতন্ত্র চান, আপনি যদি গণতন্ত্রের পথে হাঁটতে চান, আপনার জুলাই অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, মানুষ তো জয়েন করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটা অসম সাহসীর কাজ করেছেন, এটাতে কোনো ইয়ে নেই, কোশ্চেন নাই, কোনো এটা নিয়ে বিতর্কের কিছু নাই। বাট তার পরবর্তীতে 18 মাস ধরে যা হয়েছে, যা করা হয়েছে, যে মবের মূল্য চালু করা হয়েছিল এবং যেভাবে অধ্যাদেশগুলো করা হয়েছে তাড়াহুড়া করে, এই সমস্ত অধ্যাদেশ তো ওখানে একটা টাইম বাউন্ড আছে আবার, যে এই যে সংসদ বসার এত দিনের মধ্যে এইসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে। সেজন্য আপনি আলোচনার কিন্তু সুযোগও পাবেন না। এগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা হওয়ার দরকার এবং আলোচনা করে আপনি এগুলোকে একটা পর্যায়ে নিতে পারেন। আপনার কথাতেই আমার একটা জিনিস মনে পড়লো যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা একটু পরপরই দেখতাম মব নেমে যায়, তৌহিদি জনতা নেমে যায় এবং ডাক দিতে হয় না। এখন নাহিদ ইসলাম ডাক দিচ্ছেন, কিন্তু শাহবাগে আমরা খুব বেশি এই মবদেরকে দেখছি না কেন? না, এখন তো পুরোপুরি ডাক দেননি মনে হয়, ডাক দিয়ে যাই হয়নি। আর তখন তো একটা ছিল, তখন তো তখন হতো বিকজ এটাতে সরকারের সমর্থন ছিল। আপনি 18 মাসের যখন পর্যালোচনা করবেন তখন দেখবেন যে এই ঘটনাগুলো সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এবং এটা আমার কাছে প্রমাণ আছে। আজিজ ভাই এটা জানে যে এই যে ধরেন টক শো করতেছি, একসাথে কথা বলতেছি, এর মধ্যে হঠাৎ খবর আসলো টেলিফোনে যে নতুন যারা ছাত্র আন্দোলনে ছিলেন, এই এখনই যেতে হবে। কি হয়েছে ভাই, কেন, তোমার কি হঠাৎ করে কি অসুবিধা হলো? না না, আমাদেরকে একটা প্রোগ্রামে যেতে হবে। কোথায় যাবা? আমাদেরকে ঘেরাও করতে হবে, প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে হবে। এই রাতের বেলা যে গেল, তারপরে তো ওখানে জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়, পানি খাওয়ানো হয়, পরে বিরিয়ানি খাওয়ানো হয়। মানে অন্যরা গেলে তাদেরকে পুলিশ পিটায়। আর এর আগে মজা করে বলেছে যে শীতাতপ নিয়ন্ত্রিত একটা আন্দোলন ছিল। তখন শাহবাগে ডাকলো এই যে এইভাবে সরকার সেটা রেখে। এখন লাস্ট আপনার ওই যে একটা আন্দোলন হলো না শাহবাগ কেন্দ্রিক, ওই হাদি হত্যার বিচারের ব্যাপারে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা ঘেরা কোলে পড়ে এই আন্দোলনটাকে থামানোর চেষ্টা করেছে। তখন পুলিশ তো প্রমাণ করেছে যে তাদেরকে যদি আদেশ দেওয়া হয় এবং সেই আদেশ প্রতিপালন করতে বলা হয়, তাহলে তারা যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমন করতে পারে। সুতরাং এখন আপনি ইচ্ছা করলে আপনি হঠাৎ করে বিশৃঙ্খলা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার আছে, যদি তাদের বয়স 10 দিনও হয়নি, এখন আপনি বলতে পারেন ভাই 50 দিন হয়ে গেল, আপনি 10 দিন বলেন কেন? 50 দিনের মধ্যে 30 দিন রোজা ছিল, মানে 29 দিন, ঈদের ছুটি ছিল প্রায় 10 দিন, তো এই 40 দিন তো ছুটি ছিল, শুক্র শনিবার যদি বাদ দেন, তাহলে তাদের আসলে 10 দিনের বেশি সময় তারা পান নাই। এখনই যদি আপনি ডাক দেন না, ডাক দেওয়ার পরে সরকার তো বুঝবে যে আপনি বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে সরকার নিশ্চয়ই তাদের আইনানুগ ভাবে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করবে। সেটা পার্লামেন্টেও করবে, বাইরে করবে, ভিতরে করবে। আপনি যেমন বিরোধী দল পার্লামেন্টের বাইরে রাজপথ দেখাতে পারে, তাহলে সরকারের কাছেও তো রাজপথ আছে। তারা কি বানের জলে ভেসে আসে নাই তো, তারা মেজরিটি নিয়ে আসছে, জনগণের ভোট নিয়ে আসছে। আপনি যেমন ধরেছেন যে ব্রুটাল মেজরিটি পেলে, মানে সেটা এখন এক্সিকিউট না, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আমি ব্রুটাল বলি না, ব্রুটাল কখন যদি আমরা যখন নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, মানে তাদের কাছে সেখানে দেখেন আমাদের, আপনি আরেকটা জিনিস মজার ব্যবহার করেছেন যেটা ইদানিং হাসনাত খুব জনপ্রিয় করেছে। আপনি বলেছেন ডিফ্যাক্টো মানে প্রধান উপদেষ্টা, আসলে হাসনাত বলেছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ওনার নিজের অভিজ্ঞতা আছে গুমের, কিন্তু গুম খুনের যে অধ্যাদেশ সেটাকে বাতিল করা হয়েছে। তাহলে এই যে ধরেন মানে সেটাকে তাহলে তো অস্বীকারও করা হলো। তাহলে কি এটাকে এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে আমি একটু অ্যাড করি, ওখানে একটা শব্দ করছে যেগুলো 16টা 10 তারিখের পরে যেসব অধ্যাদেশ পাস হবে না, এগুলো এমনি অটোমেটিক অকার্যকর হয়ে যাবে। তারা বলছে যে নতুন করে সংসদীয় আকারে আরো শক্তিশালী করে নেক্সট পার্লামেন্টে উপস্থাপন করা হবে, এটা বলছে। মানে অধ্যাদেশগুলো যেগুলো করা হয়েছে সবগুলোই যে একেবারে পিন পয়েন্টেড একদম লিগাল হয়েছে বা একেবারে অনেক আলাপ আলোচনা করে করা হয়েছে এমন তো নয়। এটা তো একজন আইন উপদেষ্টা তো 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছেন। সম্প্রতি বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেক দায় থেকে নিজের দায় মুক্তি করেছেন। উনি অনেক কিছু নাকি জানতেন না। তো এই যে করাটা, এই করার ভিতরে হয়তো অনেক
জায়গায় লিগালি কিছু বিষয় আছে যে বিষয়গুলো আলাপ আলোচনা করার দরকার। এখন ওই অধ্যাদেশ না করার মানে এই নয় যে তারা গুম খুনের পক্ষে আছে। মানে আমাদের দেশে আমরা ঠাস করে একটা মন্তব্য করলে তো হবে না। এই যে গুম খুনের অধ্যাদেশটা ওনারা এখন পাস করলেন না, বা সংসদে না তুললে এটা অটোমেটিক্যালি এটা অধ্যাদেশ থাকবে না। ভাই অধ্যাদেশ না থাকলে এরপরে তো আইন থাকবে, আইন হবে। পার্লামেন্টটা কি মাত্র 60 দিনের জন্য নির্বাচিত হয়েছে? এই পার্লামেন্ট তো 5 বছর থাকার কথা, মানে 18 ফেব্রুয়ারি থেকে। আমরা তো আসলে বুঝতে তাহলে পারছি না যেভাবে নানা ধরনের হুঙ্কার চলছে চারদিকে, মানে আসলে না, আমি ওই লাইনটা শেষ করি। তার মানে এই পার্লামেন্ট 5 বছর যদি থাকে, হুঙ্কাটে টুঙ্কাটে কিছু হলে সেটা তো পরের ইস্যু। তো 5 বছর থাকলে পার্লামেন্ট বসে বসে করবে কি? পার্লামেন্টের প্রধান কাজ তো আইন প্রণয়ন করা। প্রধান কাজের 3টা কাজের মধ্যে একটা প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা, আর একটা প্রধান কাজ হলো বাজেট পাস করা। এই তো পার্লামেন্টের কাজ। তো এই পার্লামেন্ট তো আইন প্রণয়ন করার জন্য আছেন। আমরা গুম খুন অন্য যে কোনো বিষয় নিয়ে আমরা তো আলাপ আলোচনা করে আরেকটা আইন, ইভেনকি প্রাইভেট পার্লামেন্টের ডে আছে, বিরোধী দল থেকে আইনের প্রস্তাব দেওয়া যায়। তো আপনি যে আইনটা পড়েন, আপনি পড়ে দেখেন যে আইনের মধ্যে যদি কোথাও কোনো ফাঁকফোকর থাকে, লিমিটেশন থাকে, অথবা আইনটা যদি মানবাধিকার বিরোধী হয়ে থাকে, তাহলে এই আইনটাকে আপনি আবার সুন্দর করে তুলে ধরেন। আমরা কি চাই এখন? মানে আমাদের চাওয়াটা কি হতে পারে? জনগণের চাওয়া হচ্ছে বাংলাদেশ এখন এমনভাবে সামনে আগাক যেখানে বাংলাদেশ একটা মধ্যপন্থী গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হবে, উন্নয়নমুখী রাষ্ট্র হবে, যে বাংলাদেশ জনগণের কল্যাণে সবাই কাজ করবে এবং জনগণের কল্যাণে আইন হবে। জনগণকে নিপীড়ন করার জন্য, দমন করার জন্য, বিরোধী দলকে নিপীড়ন করার জন্য, দমন করার জন্য, বা ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়ন গুম করার জন্য আইন হবে না। সেটা আপনি প্রত্যাশা করেন এবং সেটার জন্য আমরা কথা বলি, দাবি করি। আর এটার জন্য রাজপথে যেতে হবে। এই যে টক শোতে আমরা কথা বলছি, এটাও তো ওনারা শুনবেন, নিশ্চয়ই রেকর্ড হচ্ছে, এবং এটা হওয়াই উচিত। এবং দেশের যারা নীতি নির্ধারক তাদের কাছে যাওয়া উচিত। সুতরাং এই যে যাওয়ার ফলে তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে আইন প্রণয়ন করবেন। আর যেটা সালাউদ্দিন সাহেবকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো ওনার দায়িত্ব পালন করছেন। এইটাতে এমন বলার কারণ নেই যে এটা দেশের যে কোনো প্রধানমন্ত্রী যখনই থাকবেন, প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে না থাকেন, আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। আক্রমণের সম্মুখীন হচ্ছে বিকজ উনি তুলে ধরছেন। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি ডিফেক্টো প্রধানমন্ত্রী, আবার আরেকজন বলছেন টকশো থেকে সাইলেন্ট প্রধানমন্ত্রী, এরকম অনেক কিছু। এর আগে তো ওনাকে রয়ের এজেন্টও বলা হয়েছে, তাই না? ভারতীয় দালাল শিলং সালাউদ্দিন। এইটা তো আমাদের রাজনীতিতে গত 18 মাসে, মানে জুলাইয়ের 5 তারিখের পরে আমরা রাজনীতিতে অসভ্য, অভব্য, অশ্লীল সব কথাবার্তা হতে দেখেছি। সম্ভবত ঐক্যমত কমিশনের সবচেয়ে রেগুলার থেকেছেন সম্ভবত উনি। হ্যাঁ, উনি তো বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি আইনে পড়েছেন, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এপিএস ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং ঐক্যমত কমিশনের উনি ঐক্যমত কমিশনে বিএনপির পক্ষ থেকে একটা বড় দল তিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি কথা বলেছেন, এবং প্রত্যেকটা জিনিস অনেক লেখাপড়া করেছেন। মানে সংসদে বারবার এই প্রশ্নটা তুলছে বিরোধী দল, উনি কেন কথা বলছেন? প্রধানমন্ত্রী তো সব জায়গায় যাবেও না, সব জায়গায় কথাও বলবে না। যে এক্সপার্ট তাকে দিবে, প্রয়োজনে ধরে নিলাম প্রধানমন্ত্রী সে এক্সপার্ট, তাই বলে কি সে ছিলেন সারাদিন হবে? তিনি প্রধানমন্ত্রী নাই, তিনি সাইলেন্ট প্রধানমন্ত্রী, এগুলো বলা যায় গণতন্ত্রে? এগুলো খুবই আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা। এবং এটাও তো নতুন গেছেন তো পার্লামেন্টে অনেকেই, মানে এটা সংসদীয় দলে গভর্নমেন্ট পার্টি তো আছে, বিরোধী দলে নতুন অনেকে আছেন, সুতরাং তারা এখনো রপ্ত করতে পারেনি। সুতরাং সংসদ সচিবালয় বা সংসদীয় স্পিকার তাদের একটা মানে কিছু সেশনের ব্যবস্থা করতে পারেন, কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন, কিছু আইন কানুন দিতে পারেন, কিভাবে কি বিষয়ে কথা বলবেন, কোন কথাটা বলা যাবে, কোনটা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হবে, এটা করতে হবে। এটা যখন সংসদে এই সেশন শেষ হবে তখন তাদেরকে এটা করা যেতে পারে। করা গেলে হয়তো আমরা চেঞ্জ দেখতে পারবো। আমি একেবারে হতাশ নই। খুবই সুন্দর করে আবু আলম শহীদ খান বলেছেন যে আমাদের আসলে আইনের শাসন তৈরি হতে হবে, এবং আইন তো আসলে আইন প্রণেতারা এই 10 দিনে করবেন না বা 60 দিনে করবেন না, তারা